উত্তম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও বর্তমান সময়। আমরা একটু পরেই আমরা আলোচনার মধ্যে যাব। বক্তা আছেন ঋতব্রত ভট্টাচার্য। তারপরেই আমরা ছায়াছবি আমাদের আছে পাঠ গৌতম ঘোষের পরিচালনায়। আমি প্রথমে আমাদের ডেকে নিয়েছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আগেই বলেছি যে গত 10 তারিখে আমরা শিলা মজুমদারের স্মরণসভা করেছিলাম। আপনারা দেখেছিলেন, সেখানে উপচে পড়া ভিড়, বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব এখানে এসেছিলেন। সেই কর্মসূচি পালন করতে গিয়ে মানে আমরা 3 দিনের ভিতর আমাদের 6 তারিখে ঠিক করলাম যে আমরা 10 তারিখে এটা করব। আমি খুব সংক্ষেপে বলছি, আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। এখানে অনেকেই আছেন, চিত্রকর আছেন, অনেক চিন্তাবিদ মানুষ আছেন, চলচ্চিত্র প্রেমী মানুষ আছেন, তারা এই বিষয়গুলো আমার থেকেও স্পষ্টভাবে জানেন। কিন্তু সিনেমাতে কলকাতায় আমরা চর্চার বিষয়, অবশ্যই আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতান্তর থাকতে পারে, নতুন কোনো থিওরি উঠে আসতে পারে। সুতরাং আমি যা বলছি সেটা আমার ব্যক্তিগত সীমিত জ্ঞানের ভিত্তিতে বলছি, এটাই চূড়ান্ত বা শাশ্বত নয়। আমি খুব সংক্ষেপে বলবো, চলচ্চিত্র যখন আবিষ্কার হয়েছিল, লুমিয়ার অর্থাৎ ফ্রেড লুমিয়ার ব্রাদার্স, লুমিয়ার ভ্রাতৃদ্বয়, তারা সেদিন রাত্রেবেলায় প্রেস কনফারেন্সে একটা চমৎকার কথা বলেছিলেন, আমরা উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা গোটা বিষয়টা তৈরি করলাম, একটা মাধ্যম তৈরি করলাম। আমরা কিন্তু চলচ্চিত্রকার নয়, আমরা উদ্ভাবক। আমরা উদ্ভাবনী শক্তির মাধ্যমে একটা মাধ্যমকে আবিষ্কার করলাম। এবার পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্করা আসবে, তারা এই মাধ্যমটাকে সমৃদ্ধ করবে। আর হলো তাই। আইজেনস্টাইন থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে, মানে কার নাম বলবো কার নাম বলবো না, ফরাসি দেশে জর্জ বেলিয়ে, অথবা জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্ম ক্যাবিনেট অফ ডক্টর কালিগরি, ছেলেটি ঢুকলো, জরেনোয়া বসে আছেন, তার স্ত্রী রয়েছেন, চা কফি খাওয়া দাওয়া চলছে। তারপর 2 ঘন্টা পেরিয়ে গেছে এবং তারপর থেকে সেই ছেলেটি জরেনোয়ার পিছু ছাড়ছে না। আবার শব্দযন্ত্রে, অর্থাৎ যিনি সাউন্ড দিচ্ছেন, ফরাসি শব্দযন্ত্রী, তার একজন দারুণ চেলা জুটে গেছে, সে তাকে অ্যাসিস্ট করছে। আমরা সবাই জানি তপন সিনহা শব্দযন্ত্রী হিসেবে রিভার ছবিতে অ্যাসিস্ট্যান্ট সাউন্ডে কাজ করেছিলেন, অ্যাসিস্ট্যান্ট সাউন্ড রেকর্ডিস্ট। আবার সেই ছবিতে যখন রেকি করতে যাচ্ছেন সত্যজিৎ রায়, তখন জরেনোয়া তাকে নিয়ে যাচ্ছে। আর ওই ছেলেটি স্টেটসম্যানে যিনি ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, তিনি তো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তখন তার মক্ষ চলছে, তার চেষ্টা চলছে, ছবি দেখে বসে বসে নিজের স্ক্রিপ্ট লিখছে, মিলিয়ে নিচ্ছে যে আমি যে ছবিটা দেখলাম, তার চিত্রনাট্য দেখলাম, সেই চিত্রনাট্যটা ছবির মধ্যে কতটা তফাৎ, নিজেকে তৈরি করছেন। কিন্তু হলিউড তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই সময়টা এমন সময় যখন সাদা আর কালো রং যেমন পাল্টাবে না, তেমন নন্দন তত্ত্ব সৎ ছবি পাল্টাবে না। এখানেই প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে ছবির আর্ট বা কমার্শিয়াল কিছু হয় না, ভালো ছবি খারাপ ছবি হয়। অনেকে বলে যে ছবি আর্টের জন্য তৈরি তাও তো বাজারে টিকিট কেটে দেখতে হয়। আবার অনেকে বলে যে বাণিজ্যিক ছবির মধ্যে কি তাহলে শিল্প নেই? প্রশ্নটা খুবই বিতর্কিত, উত্তরটা নিয়ে অনেক মত আছে, কিন্তু এটা কি আমরা অস্বীকার করতে পারি? যারা ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন আর যারা চটুল গানের চর্চা করেন, যারা অনেক বেশি জনপ্রিয়, যারা জনপ্রিয় নন, তাদের কি সঙ্গীতের ইতিহাসে আমরা অবহেলা বা তুচ্ছতাচ্ছিল্য করতে পারি? হরি সিং এর তো প্রচুর অনুরাগী, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 1955 সালে আমরা সবাই জানি একটা বৈপ্লবিক পরিবর্তন এলো। পরিবর্তনটা হচ্ছে পথের পাঁচালীর ছবির নির্মাণ। 1956 সাল কান চলচ্চিত্র উৎসবে জয় তিলক পরিয়ে দেওয়া হলো বাংলার মেঠো পথের পাঁচালী
ফরাসি ফলকের নাম হলো মানবতার শ্রেষ্ঠ দলিল হিসেবে চিহ্নিত হলো। সে ভারতীয় ছবি, বাংলা ছবি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ জন্মালো। তার মানে কি সত্যজিৎ রায় একাই বিপ্লব ঘটালেন? একটা মানুষ, তিনি একাই সবকিছু করলেন? একটা মানুষ, তিনি কি গোটা পৃথিবীর মানচিত্রে, আন্তর্জাতিক চলচ্চিত্রে নান্দনিক ছবি হিসেবে একাই কি প্রদীপ জ্বাললেন? হয়তো পুরোপুরি একা নন, হয়তো ওটা ছিল ব্রেকিং পয়েন্ট। অর্থাৎ পদার্থবিদ্যায় আমরা পড়েছি না, বল প্রয়োগ করতে করতে একটা বিন্দু আসে, যে বিন্দুতে এসে আমরা দেখি পরিবর্তন হয়। ঠিক সেই রকম একটা বিন্দুর নাম হয়তো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন ছবি করছেন, তার অনেক আগে অজয় দাদের মতো মানুষরা এখানে ক্যালকাটা সিনে সোসাইটি তৈরি করে ফেলেছেন। সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, হরিসাধন বাবু, আরো অনেকে তারা এগিয়ে এসছে। রীতিমতো চর্চা চলছে। আইজেনস্টাইনের এবং ছবি, প্রযুক্তির উদ্ভাবনী শক্তির ফলে ক্রমশ ক্রমশ চলচ্চিত্রের আঙিনাটা এত বিস্তৃত হলো যে যারা ফিল্ম সোসাইটি আন্দোলন করেন তারাও কিন্তু চমকে গেলেন। যারা চলচ্চিত্র উৎসবগুলো আয়োজন করতেন, তার কারণ তখন তো ভিসিডি ভিসিআরে তখন তো ভিডিও টেপ দেখা যাচ্ছে, তখন তো আর আলাদা করে দরকার পড়ছে না। আপাত দৃষ্টিতে একটা খুব ধূসর সময় শুরু হলো। অনেকে বলেন যে 1992 সালের পর কালজয়ী যারা চলচ্চিত্রকার, অবশ্যই বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ তারপরেও ছবি করেছেন, কিন্তু তাদেরও লড়তে হয়েছে অসম শক্তির বিরুদ্ধে। কারণ 1992 সালের পর থেকে প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যে পথ দেখালেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মধ্যখানে অবশ্যই উৎপলেন্দু বাবু, অবশ্যই বিপ্লব বাবু, অবশ্যই মধ্যখানে আমাদের বলতেই হবে নব্যেন্দু চট্টোপাধ্যায়ের কথা, আমাদের বলতে হবে পূর্ণেন্দু পত্রীর কথা, আমাদের বলতে হবে বারিন সাহার কথা, আমাদের বলতে হবে তরু মুখোপাধ্যায়ের কথা। তরু মুখোপাধ্যায়কে মানুষ মনে রাখেনি। তিনি তার জমানো অর্থ দিয়ে একটি ছবি প্রযোজনা করেছিলেন, পরিচালনা করেছিলেন, ছবির নাম ইঙ্গিত। তখন লিলি চক্রবর্তীর বয়স 16 কি 17 বছর। সেই ইঙ্গিতের নায়িকা তিনি। সেই ইঙ্গিত ছবিটা একটা অদ্ভুত ছবি, যে ছবিতে কোনো সংলাপ নেই, মানুষ গিয়ে দেখেছে হলে। আর তার থেকে কয়েক দশক পিছিয়ে যান, এগিয়ে আসুন, আর্টিস্ট ছবিটা অস্কার পেল, মনে আছে আপনাদের অনেককে। বাংলায় কিন্তু ওই সময় গত শতকে 6 দশকে ইঙ্গিত হয়ে গেছে। তরু মুখোপাধ্যায়কে কেউ আজকে আসার কথা ছিল গৌতম ঘোষ। আমরা সবাই আশা করেছিলাম, কিন্তু গৌতম দা আমাদের সিনেমা থেকে কলকাতা, তিনি সভাপতি, তিনি ব্যস্ত। আর সেই জন্য সিনেমা থেকে কলকাতার পক্ষ থেকে আমি বলছি, ব্যক্তিগতভাবে নয়, কিন্তু সিনেমা থেকে কলকাতার পক্ষ থেকে বলছি, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের চিরতরুণ ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় দাকে, ইন্দুদা, তাপসদা এবং সুনীলদা, মণিব্রতদা এবং আমাদের গোটা সিনেমা থেকে। তার কারণ সম্ভবত ভারতবর্ষে এই প্রথম দুজন ডিরেক্টর, গৌতম ঘোষ এবং বুদ্ধদেব দাশগুপ্তকে আমরা এক বন্ধনীতে নিয়ে আসছি। কেন এই প্রস্তাবনা, কেন সিনেমা থেকে কলকাতা এ বিষয়ে চিন্তা করছে, কেন আজকে আমরা পার দেখব? আর্ট ফিল্মের কি মৃত্যু ঘটেছে? আদৌ কি আর্ট ফিল্ম বলে কিছু হয়? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, নব্যেন্দু চট্টোপাধ্যায়, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, এরা কি সত্যি আলাদা ধরনের ছবি করতেন? যদি আলাদা ধরনের ছবি করতেন, তাহলে তাদের কি বন্ধনীতে রাখা হবে? কেন তরুণ মজুমদারের মতো প্রতিভাবান, বা তার আগে তপন সিনহা বা রাজেন তরফদার, তারা কেন এই বন্ধনীতে আসছেন না? এই প্রশ্নগুলো আমাদের আছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আমরা চলচ্চিত্র নিয়ে, কবিতা নিয়ে আমরা আলোচনা করি, আমরা এত কথা বলি, কিন্তু এখনো পর্যন্ত তাত্ত্বিকভাবে আমরা এই বিষয়টা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক থেকে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, এরা কেন আলাদা? আপনি জিজ্ঞেস করুন, ঝট করে কেউ বলতেও পারবে না।
তরুণ মজুমদার, তপন সিনহা, রাজেন তরফদার, পীযূষ প্রুস্ট বসু। লিখেছিলেন ইন সার্চ অফ লস্ট টাইম। সেখানে হচ্ছে পৃথিবীর একমাত্র উপন্যাস যেখানে সময় হচ্ছে নায়ক। সময় কি করতে পারেন যারা পড়েছেন তারা এক্ষুনি রিকল করতে পারবেন, যারা পড়েননি দরকার হলে অল্প অল্প করেও যদি পড়েন দেখতে পাবেন সময়ের কি থাবা বা সময়ের কি মারাত্মক একটা ভূমিকা। তা আমরা এখন একটা সেই রকম সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে সিনেমা নিয়ে কাজ করা, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তকে নতুনভাবে দেখা একটা পরম্পরার পরে, যেখানে সত্যজিৎ রায় দিয়ে বা তারও আগে থেকে শুরু হয়েছিল সেই কাজে। সময়টা কীরকম একটুখানি বলি। এখন আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন হলে চলচ্চিত্র দেখাটা কেমন পাল্টে গেছে। এখন চলচ্চিত্র প্রদর্শনী হলে ধরুন একটা দৃশ্যে কোনো স্মেলের ব্যাপার আছে, একটা গোলাপ গাছ দেখানো হচ্ছে, তখন হলে গোলাপ ফুল স্প্রে করা হচ্ছে গন্ধ। একটা ধরুন ঝর্ণার দৃশ্য দেখা হচ্ছে, সেখানে কিন্তু হলের মধ্যে স্প্রিঙ্কল করা হচ্ছে ওয়াটার। একটা ধরুন যেখানে বম্বিং হচ্ছে সেখানে যে ধোঁয়া উঠছে, হলের ভেতরে স্মোক মেশিন দিয়ে সেটাকে করা হচ্ছে, অর্থাৎ দর্শককে যেন সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। তো সময়টা এই জায়গায় চলে গেছে চলচ্চিত্র। मदन हुआ एकदम सकेगा ना रे। हाँ बाबू, ये लोग बहुत मजबूत लोग हैं, मुसर जात है ना। ये लोग